ভিনিসিয়াস ম্যাজিকে বাজিমাত ব্রাজিলের স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আনচেলত্তি বাহিনী। ৯৮১ দিন পর হলুদ জার্সিতে মাঠে নেইমার, সমর্থকদের উল্লাস। বেইজিংয়ে তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা। আজ প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা, বিনিয়োগ ও কর্মসংস্থান। নির্মাণের কয়েক মাসেই নতুন সড়কে খোঁড়াখুঁড়ি। উন্নয়ন কাজের অজুহাতে সেবা সংস্থায় তৈরি করছে জনদুর্ভোগ। সমন্বিত পরিকল্পনার অভাব, জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞের। সৌদি আরব থেকে প্রবাসীর মরদেহ পাঠানোর প্রক্রিয়া দীর্ঘ, জটিল। পুলিশ রিপোর্ট, দূতাবাসের অনুমতি সহ পেরোতে হয় একাধিক ধাপ। বেশিরভাগ সময় স্বজনদেরই নিতে হয় পুরো দায়িত্ব। সকালের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। মায়ামির ভাবসা গরমে স্কটল্যান্ডকে উড়িয়ে দিল ব্রাজিল। মেসির মাঠে জোড়া গোলের সাম্বা ম্যাজিক দেখালেন ভিনিসিয়াস জুনিয়র। ৩-০ গোলের দাপুটের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে সেলেসাওরা। ৯৮০ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেন নেইমার জুনিয়র। মায়ামি থেকে সে খবর জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করায় কতই না কটু কথা শুনতে হয় ব্রাজিল দলকে। রেকর্ড ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতল দাপটের সঙ্গেই, নকআউটে পা রাখল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। রাউন্ড অফ 32-তে যেতে ম্যাচটা ব্রাজিলের জন্য ছিল মহা গুরুত্বপূর্ণ, তবে একজনের জন্য ছিল বিশেষ, তিনি নেইমার জুনিয়র। তবে ব্রাজিল মহাতারকাকে শুরুর একাদশে রাখেননি কোচ কার্লো অ্যানচেলোত্তি। স্কটিশদের বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, তবে গোলটা পেয়েছে স্কটল্যান্ডের ভুলে। ৭ মিনিটেই স্কোর শিটে নাম তোলেন ভিনি জুনিয়র। ম্যাচের ২২ মিনিটে ভিনি জুনিয়র আবারও গোল করেন, তবে ফাউলের কারণে সে গোলটি বাতিল করে দেন রেফারি। এরপরও সেলেসাওদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে যায় স্কটল্যান্ড। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে কার্লো অ্যানচেলোত্তি শিষ্যরা। ব্রুনো গিমারেসের ৫২ বল জায়গা মতো থেকে জালে পাঠান ভিনি জুনিয়র। গ্রুপ পর্বের ৩ ম্যাচে ৪ গোল হলো ভিনিসিয়াসের। বিরতি থেকে ফিরে স্কটল্যান্ড কিছু আক্রমণ করলেও তার সবই রুখে দেন অ্যালিসন বেকার, অক্ষত রাখেন নিজের জাল। ৬০ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন ইনফর্ম মাথেউস কুনিয়া। ৩ পয়েন্ট সেখানেই নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। মাঠে আসা হাজারো আর বিশ্বব্যাপী কোটি সমর্থকের অপেক্ষার অবসান হয় ম্যাচের ৭৬ মিনিটে। ৯৮০ দিন পর মাঠে নামেন নেইমার জুনিয়র, উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। ১৯৭০ সালে জর্জিনিও, ৯৪ রোমারিও এবং সবশেষ ২০০২ সালে ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে গোল করেছিলেন রোনালদো এবং রিভালদো। এবার সেই কীর্তি স্পর্শ করলেন ভিনি জুনিয়র। শেষ পর্যন্ত ব্রাজিল এবারের বিশ্বকাপে শিরোপা হাতে তুলবে কিনা সেটা বলা কঠিন, তবে এতটুকু বলাই যায় স্কটল্যান্ডের বিপক্ষে এই জয়ের পর ব্রাজিলের আত্মবিশ্বাস বেড়ে যাবে বহুগুণে। একই সঙ্গে তারা জানান দিয়েছে নকআউটের জন্য পুরোপুরি প্রস্তুত সেলেসাওরা। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মাঠে ব্রাজিলের দাপটে ফুটবল আর গ্যালারিতে সমর্থকদের উন্মাদনা। দুই জায়গাতেই যেন একচেটিয়া আধিপত্য সাম্বা বাহিনীর। প্রতিটি পাস, প্রতিটি আক্রমণ আর গোল হৃদস্পন্দন বাড়ায় দর্শকদের। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাঠে নামেন নেইমার, আর তাতেই যেন নতুন করে প্রাণ ফিরে পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। মুহূর্তেই উল্লাস, স্লোগান আর করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। ফুটবল মানে আবেগ, আর সেই আবেগ যখন ব্রাজিলকে ঘিরে তখন তা পরিণত হয় উৎসবে। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল স্কটল্যান্ডের লড়াইকে ঘিরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শত শত সমর্থক। ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো টিএসসি প্রাঙ্গণ। কেউ মুখে ব্রাজিলের পতাকার রং এঁকেছেন, কেউ আবার হাতে নিয়েছেন ব্যানার ও পতাকা। ম্যাচ শুরুর আগেই যেন ছোট্ট এক ব্রাজিলের রূপ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সবার চোখ বড় পর্দায়, সবার কণ্ঠে একটাই প্রত্যাশা, জয়। আজকে যে খেলা দেখেছে ব্রাজিল, আর্জেন্টিনার ফ্যানরা লিটারালি ব্রাজিলের পক্ষে চলে আসছে, ওরা ব্রাজিল সাপোর্ট করতেছে। ভিনিসিয়াসের প্রথম গোলটা দেখে আমরা বুঝতে পেরেছি আজকে আমরা জিতবো, আর ইনশাআল্লাহ আমরা জিতে গিয়েছি অবশ্যই। ম্যাচের সময় তখন মাত্র ৬ মিনিট। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে বল জালে জড়িয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র, আর তাতেই আনন্দের বিস্ফোরণ। উল্লাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকেরা। গোলের পর যেন নতুন প্রাণ ফিরে পায় গ্যালারি। মাঠের খেলায় যেমন আধিপত্য, তেমনি গ্যালারিতেও ছিল সাম্বা সমর্থকদের দাপট। ব্রাজিল ভালো খেলতেছে,
চলতেছে মানে ডে বাই ডে। তো আমরা আশা করি যে আমরা মিশন হেক্সা সফল করতে পারবো। ভালো লাগছে, বিশেষ করে ভিনিস জুনিয়র দুইটা মারাত্মক গোল করছে। ব্রাজিল ভালো খেলছে, আমরা চাই ব্রাজিলকে শুভকামনা জানাতে পরের রাউন্ডের জন্য ভালো খেলা। ফাইনালি গেম ইজ ওভার এবং আমরা 3 গোলের মাধ্যমে জয়ের মাধ্যমে আজকে এখান থেকে মাঠ ছাড়ছি। শেষ সময়ে নেইমারের মাঠে পা রাখতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। খেলাটা অনেক ভালো লাগছে, আমার নেইমারের খেলা দেখতে আসছিলাম এবং অবশেষে 3 বছর পর নেইমার আজকে মাঠে নামলো। নেইমারের খেলা দেখে আমার অনেক ভালো লাগছে। আমি মূলত নেইমারের খেলা দেখার জন্য আসছি, আমি টঙ্গী থেকে আসছি এখানে খেলা দেখার জন্য এবং অবশেষে সে দীর্ঘদিন পরে জাতীয় দলে ক্যামব্যাক করতে পারছে, এই জন্য আমি খুবই আনন্দিত। ব্রাজিলের ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উন্মাদনা যেন প্রমাণ করেছে হাজার মাইল দূরের একটি দেশের নামও কখনো কখনো হয়ে উঠতে পারে কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রিয় দলের জয়ে সারা দেশে বিজয়ের আনন্দ মাতেন ব্রাজিল সমর্থকরা। তাদের উচ্ছ্বাস কয়েকগুণ বাড়িয়ে দেয় নেইমারের মাঠে নামার মুহূর্ত। পুরো বিশ্বকাপ এভাবে খেলার প্রত্যাশা ফুটবল প্রেমীদের। উল্লাস উচ্ছ্বাস ব্রাজিল সমর্থকদের। প্রিয় দলের দাপুটে জয়ে ফুটবল প্রেমীদের এই উৎসব। রংপুরের টাউন হল চত্বরে বড় পর্দায় ম্যাচ উপভোগ করতে জড়ো হন শত শত মানুষ। খেলা শুরুর আগেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ম্যাচের 6 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ব্রাজিল এগিয়ে গেলে উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। ব্রাজিল 3টি গোল দিয়েছে, আমরা অনেক আনন্দিত উচ্ছ্বসিত। ব্রাজিলের খেলা দেখে প্রত্যেক দিনে খেলা ধাঁচ চেঞ্জ হচ্ছে, আমরা হেক্সা মিশন সফল করব। বগুড়া শহরের বিভিন্ন স্থানে একসঙ্গে খেলা উপভোগ করেন ব্রাজিল সমর্থকরা। সেউজগাড়ি মোড়ে মধ্যরাত থেকে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। খেলা শেষ বাঁশি বাজতে আনন্দে মেতে ওঠেন তারা। অনেক আনন্দ লাগতেছে, এখানে সবাই ব্রাজিলের সাপোর্টাররা আছে। এই ম্যাচ যে হয়ে গেছে তার থেকে আজকের খেলাটা খুব বেশি ভালো, আমাদের খুব ভালো লাগতেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট হাবিবুর রহমান হলের মাঠেও করা হয় খেলা দেখার আয়োজন। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ সহ 30টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিনে প্রিয় দলে খেলা উপভোগ করেন ব্রাজিল ভক্তরা। আর 981 দিন পর নেইমার মাঠে নামায় আবেগে আপ্লুত হন নাম্বার 10-এর ভক্তরা। দুর্দান্ত জয়ে মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ সিতে শীর্ষ স্থান নিশ্চিত করল সেলেসাও বাহিনী। তানজিল হাসনাত, সময় সংবাদ। রাষ্ট্রীয় সফরে চীনের বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয়। এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন সরকার প্রধান। বৃহস্পতিবার চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এবং শুক্রবার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ সালেহিন। রাষ্ট্রীয় সফরে চীনে গিয়ে দালিয়ান প্রদেশে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বেইজিংয়ে। দালিয়ান থেকে বুলেট ট্রেনে যাত্রা করে স্থানীয় সময় বিকেল 5:30 বেইজিং পৌঁছান সরকার প্রধান। এ সময় স্টেশনের প্ল্যাটফর্মেই তাকে অভ্যর্থনা জানানো হয়, দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা, ছিল গার্ড অফ অনারও। বৃহস্পতিবার চীনা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের আলোচনায়। এদিন বেইজিংয়ের দ্য গ্রেট হল অব পিপলে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সই হবে চুক্তি ও সমঝোতা স্মারক। এছাড়া দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, নীতি নির্ধারকদের সঙ্গেও আলাদা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সূচিও রয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচি শেষে ওই দিনই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে সরকার প্রধানের। এর আগে বুধবার দিনভর দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন সহ নানা আনুষ্ঠানিকতায় যোগ দেন তারেক রহমান। এবারের সম্মেলনে 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের 1700 জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন। সাইডলাইন বৈঠকে কাজাখস্তান সহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, চীন। বিদেশ থেকে প্রবাসীদের মরদেহ দেশে আনতে পোহাতে হয় নানা ভোগান্তি। পরিবারে শুরু হয় মরদেহ ফিরিয়ে আনার নতুন এক সংগ্রাম। সৌদি আরব থেকে প্রবাসীদের মরদেহ পাঠানোর প্রক্রিয়াটি দীর্ঘ ও জটিল। মৃত্যু সনদ, পুলিশ রিপোর্ট, হাসপাতালের ছাড়পত্র, দূতাবাসের অনুমতি সব মিলিয়ে পেরোতে হয় একাধিক ধাপ। অনেক ক্ষেত্রে কোম্পানির সহায়তা করলেও বেশিরভাগ সময় সহকর্মী ও স্বজনদেরই নিতে হয় পুরো দায়িত্ব।
বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। প্রতি বছর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে শত শত প্রবাসীর মরদেহ দেশে ফেরত যায়। তবে এই প্রক্রিয়া মোটেই সহজ নয়। এর পেছনে থাকে দীর্ঘ প্রশাসনিক ধাপ, কাগজপত্র আর আর্থিক চাপ। বাংলাদেশ দূতাবাস অনেক ক্ষেত্রে সহায়তা দিলেও বাস্তবে প্রবাসীদের সহকর্মী বা আত্মীয়দেরই বেশিরভাগ দৌড়ঝাঁপ করতে হয়। সৌদি আরব থেকে প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া আরও বেশি জটিল। মৃত্যু সনদ, পুলিশ রিপোর্ট, হাসপাতালের ছাড়পত্র, দূতাবাসের অনুমতি, পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগে যায় কয়েক সপ্তাহ পর্যন্ত, কখনো পেরিয়ে যায় মাস। সৌদি আরব থেকে লাশ পাঠাতে গেলে সৌদি আরবের যে মন্ত্রণালয়গুলো অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। দেখা গেছে এক জায়গায় আপনাকে 3-4 যাওয়া লাগে। সম্প্রতি সৌদি আরবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সাইফুল ইসলাম রিয়াজ নামের এক রেমিটেন্স যোদ্ধা। কথা হয় তার পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে। তারা জানান মরদেহ পাঠানোর বিষয়ে তাদের কষ্টের কথা। বরিশালের বাকেরগঞ্জের সাইফুল ইসলাম রিয়াজ বাবা মার একমাত্র ছেলে সন্তান। পরিবারের আর্থিক অসচ্ছলতা মেটাতে কয়েক বছর আগে পাড়ি জমান সৌদিতে। ব্যবসায়ী হিসেবে সফল এই যুবকের আকস্মিক মৃত্যুতে দিশেহারা স্বজনরা পড়েছে নতুন ভোগান্তিতে। বুকে ব্যথা উঠছে, ব্যথা ওঠার পরে বলছে আমার সৌদিতে নিয়ে যান, তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যান। আমি সাথে সাথে গাড়িতে হাসপাতাল গেছি। হাসপাতালে আধা ঘন্টার মতো ছিল জীবিত, তারপর হঠাৎ করে ডাক্তার মৃত্যু ঘোষণা করছে। সাইফুল ইসলাম রিয়াজ আমার এলাকার ছোট ভাই, ও হঠাৎ করে মারা গেল। মারাটা আসলে মাইনে নেওয়া যায় না। অনেক বেদনার সাথে, অনেক কষ্টের সাথে হ্যান্ডেল করতেছি ব্যাপারটা। ডেথ সার্টিফিকেট উঠানো, মর্গ থেকে ডেথ রিপোর্ট নেওয়া, যাওয়া যাতে এক্সিটের জন্য যাওয়া, পুলিশ স্টেশনে পত্রের জন্য যাওয়া, এই জিনিসগুলো কত দ্রুত সম্পন্ন হয় এটার উপর নির্ভর করে। কেউ যদি একদম দম লাগায় কাজ করে বাংলাদেশের কাগজপত্র নিয়ে আসে, সেই লাশটা 3 দিনে যাওয়া পসিবল। মরদেহ পাঠানোর জন্য অনেক সময় কোম্পানির সহায়তা মেলে না। দূরদেশে সহকর্মীরা ছুটে বেড়ান কাগজপত্রের জন্য, আর দেশে বসে স্বজনরা অপেক্ষা করেন কখন প্রিয় মানুষটির মুখটি শেষবারের মতো দেখতে পাবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সকালের সময় আরও থাকছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন বেড়ি বাঁধে ভাঙন, বৃষ্টির বেশি পয়েন্টে ঝুঁকিতে শতাধিক কিলোমিটার, প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা, শঙ্কায় নদী পাড়ের মানুষ। নতুন রাস্তা নির্মাণের কয়েক মাস যেতে না যেতেই আবার শুরু হয় কাটাকাটি। কখনো পানি, কখনো গ্যাস, কখনো বিদ্যুৎ, আবার কখনো ইন্টারনেট কেবল বসানোর নামে ভেঙে ফেলা হয় কোটি কোটি টাকার ব্যয়ে নির্মিত সড়ক। প্রশ্ন উঠছে, একটি রাস্তা কতবার খোঁড়া হলে সেটিকে পরিকল্পিত উন্নয়ন বলা যায়? কেন বারবার একই রাস্তা খোঁড়া হচ্ছে? এর দায় কার? আর এই খরচের বোঝা শেষ পর্যন্ত বহন করছে কে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছেন রায়দুল ইসলাম শুভ। ব্যাঙের জীবনচক্রের মতোই চলছে রাজধানীর সড়কগুলোর উন্নয়ন ঘিরে জনদুর্ভোগের চক্র। একটি রাস্তা তৈরি হয়, ফিতা কাটা হয়, সংবাদ শিরোনাম হয়, তারপর শুরু হয় খোঁড়াখুড়ি। এক সংস্থা কাজ শেষ করে আরেক সংস্থা আসে, পুনরায় কাটা হয় রাস্তা, আবার মেরামত, আবার খনন। এ যেন রাজধানীবাসীর নিয়তি। ধানমন্ডি 13 এ সড়ক। প্রায় 1 বছর আগে ড্রেনেজ উন্নয়ন কাজের জন্য রাস্তা খোঁড়া হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি নেই। কিন্তু মেরামতের নামে রাস্তার এক অংশে ফেলে রাখা হয় মাটি, যার কারণে দীর্ঘ 6 মাস থেকে বন্ধ রয়েছে রাস্তাটি। এই রাস্তাটা খোঁড়ার পরে এই রাস্তাটা বন্ধ, এই পাশটা বন্ধ রাখছে এবং যাতায়াত বড় গাড়িটাই যাইতে দেয় না। 1.5 বছর ধরে বন্ধ আছে। কাজ অল্প অল্প করে, আবার করে না, মাটি ফেলাই রাখছে। যাতায়াতের জন্য অনেক লোক পইরা যায়, কষ্ট হয়। কইতেছে মামা ওই পারে যাইতাম, কিন্তু হইল না। তো তাহলে ওটা হয়রানি না, আমাকে আবার ব্যাগ হয় মুখে আইতে লাগলো। এই যে কুরবানি গেল, কুরবানি যাওয়ার পরে এই যে প্রায় 1 মাস চলে, আজ পর্যন্ত কোনো লোকও আসে না, কোনো লেবারও আসে না, কোনো মিস্ত্রি আসে না, কোনো কন্ট্রাক্টর আসে না, কেউ আসে না। শুধু ধানমন্ডি নয়, মোহাম্মদপুরের সাদেক খান রোডেও একই চিত্র। প্রায় 6 মাস আগে ড্রেনের পাইপ বসানোর কাজ শুরু হয়, এখনও পুরো এলাকা স্বাভাবিক হয়নি। শহরের একটি রাস্তার নিচে পানি সরবরাহ, গ্যাস পাইপ লাইন, বিদ্যুৎ বিতরণ, ড্রেনেজ, টেলিযোগাযোগ নেটওয়ার্ক সহ থাকে বহু সংস্থার অবকাঠামো। বিশেষজ্ঞদের মতে সমন্বিত পরিকল্পনা না থাকাই জনদুর্ভোগের কারণ। হাত জোর করে বলছি, বাংলাদেশের উন্নয়ন কখনোই তার প্রক্রিয়ার মধ্যে জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে
সময় নির্ভরতায় করা হয় না। মানুষের মূল্যবান যাতায়াত সময়ের ক্ষতি, তার জনস্বাস্থ্যের ক্ষতি, বায়ু দূষণ, জল দূষণের ক্ষতি এবং শিশুসহ বয়োবৃদ্ধসহ সকলের স্বাস্থ্যগত ক্ষতি, এই সমস্তগুলো ক্ষতি একীভূত করলে ওই প্রকল্পের খরচ 5 গুণ হয়ে দাঁড়াবে। খোঁড়া রাস্তার কারণে শুধু যানজটই তৈরি হয় না, অর্থনীতিবিদদের মতে যানজটে নষ্ট হওয়ার সময়ও একটি অর্থনৈতিক ক্ষতি। একজন কর্মজীবী মানুষ প্রতিদিন অতিরিক্ত 30 মিনিট থেকে 1 ঘন্টা রাস্তায় কাটালে বছরে শত শত ঘন্টা উৎপাদনশীল সময় হারিয়ে যায়। রাস্তা শুধু চলাচলের মাধ্যম নয়, এই সড়ক ঘিরে গড়ে ওঠে দোকানপাট, তাই বারবার খোঁড়াখুড়িতে ক্ষতিগ্রস্ত হয় ব্যবসারও। এত ক্ষতির হিসাব কি পৌঁছাচ্ছে না কর্তৃপক্ষের কানে? তাহলে দায় কার, ঠিকাদার নাকি সরকারের বিভিন্ন দফতরের? নগর বিশেষজ্ঞদের মতে অনেক ক্ষেত্রে দায় একক নয়। পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন ও তদারকি প্রতিটি ধাপেই জবাবদিহিতা প্রয়োজন। শুধুই মোহবিষ্টতার মধ্যে দিয়ে মানুষের সামনে একটা জাদু দেখায় অর্থ উপার্জনের অবলম্বন ছাড়া আর কিছু মনে করে না। সমন্বয় করে একই কাজ বারবার না করার প্রবণতা থেকে সরে আসা, এই তিনটিকে গুরুত্ব দিয়ে সমস্ত কাজ পরিচালনায় সিটি কর্পোরেশন এবং সেবা সংস্থাকে বাধ্য করলেই আমরা বড় ধরনের গুণগত পরিবর্তন দেখব। কোটি কোটি টাকার রাস্তা, অসংখ্য মানুষের সময় এবং প্রতিদিনের দুর্ভোগ। উন্নয়ন কি নাগরিক জীবনের সহজ করছে নাকি আরও কঠিন? রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে মেহেরপুরে কঠোর অবস্থানে বিজিবি, শূন্যরেখায় জোরদার করা হয়েছে টহল। আরও জানবো আমরা, সীমান্ত এলাকায় আছেন সহকর্মী বেনিয়ামিন, যাব তার কাছে। মেহেরপুরে চলতি মাসে অর্থাৎ জুন মাসে দুইটি স্থানে দুটি সীমান্ত দিয়ে 2বার অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের যে চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর পক্ষ থেকে, সেই চেষ্টার ফলশ্রুতিতে কিন্তু বিজিবির পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সেক্ষেত্রে মেহেরপুরে যে 65 কিলোমিটার সীমান্ত রয়েছে, মেহেরপুরের 3 দিকে কিন্তু সীমান্ত, সেই সীমান্ত ঘেঁষা যে বিওপিগুলো রয়েছে, 19টি বর্ডার গার্ড বাংলাদেশের বিওপি রয়েছে, সেই বিওপিগুলোতে কিন্তু নজরদারি কঠোর করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে যেন কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটানো হয়। চলতি মাসের 6 তারিখে মেহেরপুরের তেঁতুলবাড়িয়া বিওপি দিয়ে 6 জন এবং বুড়িপুতা সীমান্ত দিয়ে 19 তারিখে 4 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। সেক্ষেত্রে গ্রামবাসী এবং বিজিবি সদস্যদের প্রতিহতের কারণে কিন্তু তারা বাংলাদেশের সীমান্ত শূন্যরেখা পার করে বাংলাদেশে ঢুকতে পারেনি এবং তাদেরকে পরবর্তীতে বিএসএফ তাদেরকে কাঁটাতারের ওপারে আবারও ফেরত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তো সেক্ষেত্রে গ্রামবাসীর পক্ষ থেকে কিন্তু বিজিবি সদস্যদের যে টহল, সে টহলে কিন্তু সহায়তা করা হচ্ছে এবং গ্রামবাসীকে সাথে নিয়ে বিজিবির পক্ষ থেকে কঠোর অবস্থান রাখা হয়েছে বলে জানাচ্ছে বিজিবি কর্তৃপক্ষ। তো সেক্ষেত্রে যে গ্রামবাসীরা কিংবা সীমান্ত শূন্যরেখার কাছাকাছি যে সকল কৃষকরা রয়েছেন তারা কিন্তু কিছুটা আতঙ্কে রয়েছেন, কারণ যে কোনো সময় সীমান্ত পরিস্থিতি যদি অস্থিতিশীল হয় তাহলে তাদের জন্য আতঙ্কের কারণ বলে জানাচ্ছেন তারা। এছাড়া সীমান্ত এলাকার যে মানুষ রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ চান না তারা। যদি কাউকে বাংলাদেশে ফেরত পাঠাতে হয় তা যেন আনুষ্ঠানিকভাবে হয়, এই দাবি জানাচ্ছেন সীমান্তবর্তী এলাকার মানুষরা। সেক্ষেত্রে আসলে গেল যে 2টি ঘটনা ঘটেছে মেহেরপুরে, সেই 2টি ঘটনার ক্ষেত্রে কিন্তু রাতের কোনো একটি সময়ে তাদেরকে কাঁটাতারের এপারে ঠেলে দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে বিজিবি কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। এই ছিল মেহেরপুরে সীমান্ত পরিস্থিতির সর্বশেষ খবর। মেহেরপুর থেকে বেনিয়ামিন। কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার। জিডিপিতে এই খাতের অবদান 1.5% নিশ্চিত করতে চায়। এজন্য প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র, সঙ্গীত, নাটক সহ বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 300 কোটি টাকা। এমন উদ্যোগ কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে সঠিক বাস্তবায়ন চান খাত সংশ্লিষ্টরা। আর অর্থনীতিবিদরা বলছেন মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করতে পারলে আন্তর্জাতিক বাজারে কদর বাড়বে বাংলাদেশি পণ্য সেবার। ইয়ানুর শিফাতের রিপোর্ট।
বছরের পর বছর ধরে কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে বৈচিত্র্যময়তা আনার তাগিদ দেয়া হলেও তা থেকে গেছে আলোচনাতেই। অবশেষে সে সুযোগ বাড়াতে এবার সৃজনশীল অর্থনীতির বিকাশে জোর দিচ্ছে সরকার। কৃষি, শিল্প, প্রবাসী আয় নির্ভর অর্থনীতির পাশে 2026-27 অর্থ বছরের উত্থাপিত বাজেটে ক্রিয়েটিভ ইকোনমিতে 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে যুক্ত হবে আরও 500 কোটি টাকা। ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। সৃজনশীল অর্থনীতিতে রয়েছে এমন পণ্য ও সেবা যেখানে মূল সম্পদ হিসেবে ধরা হয় সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিকে। সে মেধাভিত্তিক চর্চাকে গুরুত্ব দিয়ে এ খাত থেকে জিডিপিতে অবদান 1.5% উন্নীত করার পরিকল্পনা সরকারের। এ খাতের বিকাশে পূর্বাচলে 100 একর জমির ওপর একটি কেন্দ্রীয় ক্রিয়েটিভ হাব ও জেলা উপজেলায় গড়ে তোলা হবে আঞ্চলিক ক্রিয়েটিভ হাব। বিসিকের মাধ্যমে স্থাপন করা হবে প্রশিক্ষণ ও হস্তশিল্প ভিত্তিক সৃজনশীল কেন্দ্র। একটি গ্রাম একটি পণ্য উদ্যোগের আওতায় মৃৎশিল্প, শীতলপাটি, টেরাকোটা সহ ঐতিহ্যবাহী পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করবে সরকার। কতটুকু উপকৃত হবে এটা কিন্তু এখনই বলা সম্ভব না। এই টাকাটা বরাদ্দ করাটাই কিন্তু শেষ না। বরাদ্দ করার পরে কোথায় কোথায় এটা খরচ করা হবে, কাকে কাকে কিভাবে উপকৃত এই কাজটা দেয়া যায় এবং সঠিকভাবে পৌঁছালেই কিন্তু আমরা বুঝবো কতটুকু সফল। পর্যটন খাতের প্রসারে নেওয়া হবে সমন্বিত পর্যটন মহাপরিকল্পনাও। আমাদের দেশে বরাদ্দ হয়, সবসময় অনেক হয়, কাজ করার সুযোগ তৈরি হয়, কিন্তু আমরা সেখান থেকে রিটার্নটা তুলে আনতে পারি না। অনেক সময় আমাদের কিছু চ্যালেঞ্জ থেকে যায়। তো গভর্নমেন্ট যদি এটাকে প্রপার মনিটরিং করে, প্রপার একটা কমিটির আন্ডারে এটা করে বিভিন্ন সেক্টর ধরে ধরে করতে পারে, তাহলে আমার মনে হয় যে এটা খুবই পজিটিভ একটা ইনিশিয়েটিভ। কাঙ্ক্ষিত সুফল পেতে শুধু বরাদ্দে আটকে না থেকে বেসরকারি বিনিয়োগ ও মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। পুরো সেক্টরটাকে হয়তো যতখানি সম্ভব ফর্মালাইজ করা দরকার। উদ্দেশ্য হওয়া উচিত আমরা এই জিনিসটাকে এখন ইনসেন্টিভ দিচ্ছি, কিন্তু এটাকে ফর্মালাইজ করার মাধ্যমে যদি করতে পারে এবং সেখানে যদি থেকে সরকার যদি পরবর্তীতে কিছু রাজস্ব আদায় করতে পারে, এটা একটা ভালো একটা দিক। বরাদ্দ দেওয়া হয়েছে ভালো, তাদেরকে উৎসাহিত প্রণোদিত করা হয়েছে ভালো, তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে ভালো। আমরা আশা করব যে আগামীতে ওই ধরনেরই একটা পরিবেশ থাকবে যেখানে এইসব কর্মকাণ্ডকে উৎসাহ দেওয়া হবে এবং সামাজিকভাবে এগুলোকে স্বীকৃতি দেওয়া হবে। তথ্য বলছে বিশ্বব্যাপী সৃজনশীল অর্থনীতির বাজার প্রায় $2 ট্রিলিয়ন, আর এ খাতে কর্মরত রয়েছে প্রায় 500 কোটির বেশি মানুষ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। সব শর্ত মেনে ছাড় দিচ্ছে ইরান, দাবি ট্রাম্পের। পারমাণবিক কেন্দ্রে প্রবেশ ইস্যুতে আগের অবস্থানে অটল তেহরান। পরস্পর বিরোধী বক্তব্য না দিতে ওয়াশিংটনকে সতর্কবার্তা। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন স্থানে আবারও বেড়ি বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে যে কোনো সময় বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা, এমন শঙ্কায় দিন কাটছে নদী পাড়ের মানুষের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে জরুরি সংস্কারের পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণে নেওয়া হয়েছে একাধিক প্রকল্প। মঞ্জুরুল হক মঞ্জুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। চোখে মুখে আতঙ্ক নিয়ে খুলনার দাকপের পানখালী ইউনিয়নে ঝপঝপিয়া নদীর পাড়ে হাঁটছেন এই বৃদ্ধা। গত 5 বছরে 3 দফা নদী ভাঙনে হারিয়েছেন বসতভিটা। এবারও বর্ষা শুরু হতেই বাঁধে দেখা দিয়েছে নতুন ভাঙন। শুধু পানখালী নয়, ভাঙনের ঝুঁকি ছড়িয়ে পড়েছে পুরো দক্ষিণাঞ্চল উপকূলে। দাকপের জাবেরের খেয়াঘাট, লক্ষ্মীখোলা ও নলডাঙ্গা সহ অন্তত 10টি পয়েন্ট ঝুঁকিতে। কোথাও ফাটল, কোথাও নদীতে হারিয়ে যাচ্ছে মাটি। একই চিত্র বাইকগাছার দেরুটি, কয়রার মহেশ্বরীপুর, বাগেরহাটের শরণখোলা ও সাতক্ষীরার আশাশুনির বিভিন্ন এলাকাতেও। 3 জেলায় 30টির বেশি পয়েন্টে শতাধিক কিলোমিটার বেড়িবাঁধ এখন ঝুঁকিতে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর ভাঙন দেখা দিলেও মিলছে না স্থায়ী সমাধান। বাড়িঘর নেই, সে সব ভাঙিয়ে চলে গেছে নদীর মধ্যে, আর সবাই এনে যে রয়েছে। আমাদের প্রতি বছর ভাঙে আর প্রতি বছর রাস্তা পিছতে হয়। প্রতি বছর জিআই ব্যাগ ফেলে, কিন্তু স্থায়ী কোনো বেড়িবাঁধ সমাধান করে না। নদীতে ভাঙনে ভেঙে নিয়ে গেছে, গেলে এই প্রায় 2 বছর আসছে, আমি আর থাকতে পারি না। এই যে বেড়িবাঁধটা আছে, এটাই টেকসই বেড়িবাঁধ করে দিক, এই ছাড়া আমাদের আর কোনো কিছু কাম্য নাই। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট দফতরের ভুল নকশা ও পরিকল্পনায় বাঁধ নির্মাণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না। জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি তাদের। পানি উন্নয়ন বোর্ডের অবকাঠামোর ডিজাইন টোটালি ফল্টি।
তো আপনি ওই ফল্টি ডিজাইনের টাকা বেশি দিলেন, পার্সেন্টেজ বাড়লো, কিন্তু লাভ তো হলো না। পানি উন্নয়ন বোর্ড বলছে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জরুরি মেরামত চলছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য টেকসই বাঁধ নির্মাণে নেওয়া হয়েছে কয়েকটি বড় প্রকল্প। পোল্ডার এরিয়াতে যেসব ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেগুলোর জন্য আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ যে বেড়িবাঁধগুলো আছে সেগুলো প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা মুক্তি পেতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় তাদের আওতায় 2000 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। ভাঙন রোধে প্রতি বছর নেওয়া হয় নানা প্রকল্প, বেড়িবাঁধ সংস্কারে খরচ হয় শত কোটি টাকা। তবে বছর না ঘুরতেই আবারও একই রকম ভাঙন দেখা যায় এসব এলাকায়। তাই উপকূলীয় মানুষের টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি আরও জোরালো হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। গত 4 দিন ধরে বিপদসীমার নিচে ওঠানামা করছে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানি। এসব নদ নদীতে স্বল্প মেয়াদে বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিস্তারিত জানবো বাদশা সৈকতের কাছ থেকে। কুড়িগ্রামের যে বন্যা পরিস্থিতি সেটি হলো যে উজানের ঢল, অর্থাৎ ভারতের অংশে ভারী বৃষ্টিপাতের যে পানি কুড়িগ্রামের যে প্রধান 4টি নদ নদী ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমর দিয়ে নামছিল। এর কারণে কিন্তু কুড়িগ্রামের এই প্রধান 4টি নদ নদীতে গত 4 দিন ধরে পানি বৃদ্ধি অব্যাহত ছিল এবং যেটি আবহাওয়ার পূর্বাভাস অর্থাৎ বন্যা সতর্কীকরণ কেন্দ্র যে পূর্বাভাস দিয়েছিল যে কুড়িগ্রাম অঞ্চলে এই প্রধান 4টি নদ নদীর অববাহিকা তিস্তা সহ যে অন্যান্য নদ নদী রয়েছে সেখানে স্বল্পমেয়াদী একটা বন্যার তারা পূর্বাভাস দিয়েছিল। সে কারণে কিন্তু আমি যে জায়গাটিতে এই মুহূর্তে রয়েছে এটি হলো কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন শুলকুর বাজার এলাকা। যদি দেখায় যে এখানে সেই যে নদ নদীর পানি বৃদ্ধির ফলে যে নদ নদী অববাহিকার যে নিচু এলাকা রয়েছে সেই নিচু এলাকার যে ফসল অর্থাৎ যে পটল ক্ষেত রয়েছে সেই পটল ক্ষেতের যে পটল ক্ষেতে কিন্তু পানি জমে গেছে। এই পানি কিন্তু আমরা দেখেছি গত 2 দিন ধরেই কিন্তু পটল ক্ষেতগুলো পানির মধ্যে আছে, যদিও এখনো সেই ক্ষেতের চাল পর্যন্ত পানি উঠে যায়নি। তারপরও আমরা এখানকার স্থানীয় যে কৃষক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই পটল ক্ষেতে যখন পানি প্রবেশ করে তখন কিন্তু সেই ক্ষেত নষ্ট হয়ে যায়। এছাড়াও অন্যান্য ফসল রয়েছে যেমন পাট রয়েছে এবং নতুন লাগানো যে বাদাম রয়েছে এবং ধান বীজ তলা রয়েছে কিছু নদী পাড়ের এলাকায়, সেগুলো কিন্তু নষ্ট হয়ে পানিতে নিমজ্জিত আছে গত 2 থেকে 3 দিন ধরে, যার কারণে সেগুলো নিমজ্জিত হবে। আর যে বিষয়টি আমি জানিয়ে রাখি যে কুড়িগ্রামের যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে সে যেটি জানিয়েছে যে এই মুহূর্তে কিন্তু যে পানি কিন্তু একটু হ্রাস পেতে শুরু করেছে, অর্থাৎ কুড়িগ্রামের প্রধান 4টি নদ নদীর পানি কোথাও 2 সেন্টিমিটার, কোথাও 10 সেন্টিমিটার, কোথাও 15 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু গত রাত থেকে সকাল পর্যন্ত হ্রাস পেয়েছে এবং যার কারণে যে বন্যার যে একটা আশঙ্কা সেই আশঙ্কাটা কিন্তু অনেকটাই কেটে গেছে এবং যেটি জানিয়েছে যে যদি স্থানীয়ভাবে আর বৃষ্টিপাত না হয় এবং উজানের বৃষ্টিপাত যদি কমে আসে তাহলে কিন্তু কুড়িগ্রামের যে নদ নদীর পানি সেটি কিন্তু হ্রাস পেতে থাকবে এবং বন্যার যে সার্বিক পরিস্থিতি সেটি উন্নতির দিকে যাবে। এই ছিল কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি এবং বন্যার সর্বশেষ। কুড়িগ্রাম থেকে সহকর্মী বাদশা সৈকত। লোকবল সংকট, অবৈধ রেলগেট, ত্রুটিযুক্ত ব্যারিয়ার সহ নানা সমস্যায় জর্জরিত চুয়াডাঙ্গার বিভিন্ন অরক্ষিত রেলগেট। স্থানীয়দের দাবি জেলার উপর দিয়ে প্রতিদিন আন্তনগর, মেইল ও মালবাহী ট্রেন চলাচল করে, কিন্তু গেটম্যান না থাকায় ক্রমেই বাড়ছে দুর্ঘটনা। মাহফুজ মামুনের তথ্য ও আনিসুর রহমানের ছবিতে রিপোর্ট। ট্রেন আসার সময় হলেও দেদারসে চলছে বিভিন্ন যানবাহন, নেই গেটম্যান কিংবা সিগন্যাল। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন বৈধ অবৈধ অরক্ষিত রেলগেট দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করে অসংখ্য মানুষ। ট্রেন আসার আগে সিগন্যাল দিয়ে গেট বন্ধ থাকার কথা থাকলেও নেই নিয়মনীতির কোনো তোয়াক্কা। বৈধ রেলগেটে 3 জন দায়িত্ব পালন করার কথা থাকলেও একজন, কখনো কখনো 2 জন দায়িত্ব পালন করছেন। এতে অনেক সময় ঘটছে দুর্ঘটনা। এমনকি গেল 6 মাসে ট্রেনে কাটা পড়ে মারা গেছে অন্তত 8 জন, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন আরও বেশ কয়েকজন। গেট দেওয়া অথবা গেটম্যান দেওয়া যে হতো তাহলে মানুষের জীবন বাঁচত। এপাশ ওপাশ দেখে রেল ক্রসিং করলে পারি দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। রানিং রাস্তা, সবসময় এখানে হাজার হাজার গাড়ি যাওয়া আসা করে, কিন্তু এখানে যেটা প্রয়োজন সেইটি তো নাই। এখানে একটা গেট আমাদের একদম নিশ্চিত প্রয়োজন দরকার, কিন্তু এই জায়গায় আমাদের রেড লাইট দেয় না। ক্রসিংয়ে ঢোকার আগে ডানে এবং বামে এবং সামনে কিছু আছে কিনা
এটা সতর্কতা দৃষ্টিতে দেখেই পারাপার হওয়া উচিত। প্রয়োজনীয় জনবল সংকটের কারণে গেট বন্ধ রাখা সম্ভব হচ্ছে না বলে জানান রেল কর্মকর্তা। আমরা চেষ্টা করছি ওই ঘাটতি লোকবলগুলো ঊর্ধ্বতন ছাড়দের মাধ্যমে পূরণ করে ফেলা। লোকবল পেয়ে গেলে গেটে যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটে থাকে সেটা খুব সহজেই সমাধান হবে। জেলায় 40 কিলোমিটারের রেলপথে 27টি বৈধ ও 5টি অবৈধ রেলগেট রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। খুলনা বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানিমূলক বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি এমন একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। হয়রানির বিচার দাবিতে মানববন্ধন সহ শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থীরা। উপযুক্ত বিচার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। নেওয়াল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। স্লোগানে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়। দাহ করা হচ্ছে এগ্রো টেকনোলজি ডিসিপ্লিন প্রধান অধ্যাপক রেজাউল ইসলামের কুশপুত্তলিকা। শিক্ষার্থীকে যৌন হয়রানিমূলক বার্তা পাঠানোর অভিযোগে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। চলছে প্রতিবাদ। গত 16 জুন ছাত্র বিষয়ক পরিচালকের দফতরে জমা দেওয়া লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী জানান 1 মাসের বেশি সময় ধরে অধ্যাপক রেজাউল ইসলাম মোবাইলে অশোভন ও কুরুচিপূর্ণ বার্তা পাঠাতে থাকেন। এমনকি অপ্রয়োজনে কল করেন গভীর রাতেও। অভিযোগে সংযুক্ত করা হয় ওই শিক্ষকের পাঠানো আপত্তিকর বার্তার স্ক্রিনশট। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ, গণস্বাক্ষর সংগ্রহ সহ লাগাতার বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই রকম নেতিবাচক অভিজ্ঞতার কথা লিখেছেন সাবেক ও বর্তমান বেশ কিছু শিক্ষার্থী। প্রলোভন দেখায় বিভিন্নভাবে, আমি তোমার রেজাল্ট ভালো করে দেব বা আমি অনেক ভালো জায়গায় নিয়ে যাব, ডিসিপ্লিনের শিক্ষক বানিয়ে দিব, এইরকম প্রলোভন দেখিয়ে উনি মেয়েদেরকে নানাভাবে এই ধরনের যৌন হয়রানিমূলক কাজে ইনভলভ করার চেষ্টা করছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি এই ঘটনার একটা দৃষ্টান্তমূলক বিচার না হয় তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যে কোনো সময় যে কোনো পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রস্তুত। অভিভাবক সমতুল্য যে শিক্ষক, তাদের কাছ থেকে আমরা এই ধরনের আচরণ কখনোই আশা করিনি। এমন শিক্ষক আমাদের প্রয়োজন নেই যে শিক্ষা দেওয়ার নামে উল্টাপাল্টা কথা বলে। খুলনা বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা নতুন নয়। গত বছর আগস্টে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও যৌন হয়রানিমূলক প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে বাংলা বিভাগের অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে। এ সময় অন্য বিভাগের আরেক নারী শিক্ষার্থীও একই ধরনের অভিযোগ করেন। পরে তদন্ত প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে ওই অধ্যাপককে 2 বছরের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। তবে বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। অভিভাবক তুল্য শিক্ষকদের থেকে এরূপ ঘটনা আমরা আশা করি না, এটা খুবই লজ্জাজনক। সব বাদ রেখে মোহাম্মদ রেজাউল ইসলামকে যেন স্থায়ীভাবে বহিষ্কার করা হয়, তাকে যেন একটা দৃষ্টান্তমূলক এবং উদাহরণমূলক একটা শাস্তি দেওয়া হয়। এসব ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এমন অপরাধ প্রতিরোধে আরও কঠোর হওয়ার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যৌন হয়রানি সেলের যে পানিশমেন্টের যে ধারাগুলি আছে এগুলি মহামান্য হাইকোর্ট থেকে এটা করা, মানে বলাই আছে যে কোন অপরাধে কতটুকু শাস্তি হবে। তো এরকম যখন একটা কমপ্লেইন আসে, ডেফিনেটলি ছাত্র শিক্ষকের সম্পর্কটা হ্যাম্পার হয়। অ্যাজ ওয়েল অ্যাজ শিক্ষক হিসাবে, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমাদের সকলের জন্য এটা লজ্জার। সবশেষ ঘটনা তদন্তে 2টি তদন্ত কমিটি গঠন সহ অভিযুক্ত শিক্ষককে ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব ও একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে শেষের পথে অন্যতম বৃহত্তর চ্যানেল ইনার বার ড্রেজিং প্রকল্পের কাজ। আগামী 30 জুন এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। মেইনটেনেন্স ড্রেজিংয়ের কাজ চলমান থাকলে 9 থেকে 9.5 মিটারের বাণিজ্যিক জাহাজ বিদেশ থেকে সরাসরি অনায়াসে প্রবেশ করতে পারবে মোংলা বন্দরে। মাহমুদ হাসানের পাঠানো তথ্য, মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। পুরোদমে চলছে ড্রেজিং কার্যক্রম। পশুর নদীর গভীরতা বাড়িয়ে 9 থেকে 9.5 মিটারের বিদেশি বাণিজ্যিক জাহাজ ফেরানোর উপযোগী করা হচ্ছে মোংলা বন্দরকে। বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে শেষের পথে অন্যতম বৃহত্তম চ্যানেল ইনার বার ড্রেজিং প্রকল্পের কাজ। আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজ শুরু হয়েছিল 2021 সালের 13 মার্চ। 2022 সালের শেষের দিকে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বালু ফেলার জায়গায় নিয়ে তীব্র জমি জটিলতা ও ড্রেজিং চলাকালীনই চ্যানেল পুনরায় ভরাট হয়ে যাওয়ার মতো প্রাকৃতিক বাধার কারণে নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি কাজ। অবশেষে সব বাধা অতিক্রম করে দীর্ঘ 6.5 বছরের মাথায় প্রকল্প সম্পন্ন হচ্ছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
চ্যানেলের নাব্যতা সংকটের স্থায়ী সমাধানে বন্দরের হারবাড়ি এলাকা থেকে বন্দর জেটি পর্যন্ত মোট 23.4 কিলোমিটার চ্যানেল ব্রেজিং করা হয়, যা থেকে প্রায় 2,37,00,000 ঘনমিটার বালু ও পলিমাটি উত্তোলন করা হয়। তবে চ্যানেল দ্রুত ভরাট হয়ে যাওয়ায় নাব্য সংকটের সংখ্যায় পুরোপুরি কাটছে না। বন্দরকে সচল রাখা ও ব্যবসায়ীদের সুবিধার্থে খননকৃত চ্যানেলের ড্রাফট পুনর্বিবেচনার দাবি বন্দর ব্যবহারকারীদের। আমি একজন বন্দর ব্যবহারকারী হিসেবে আমার প্রত্যাশা এবং দাবি হচ্ছে যে যথাযথ প্রক্রিয়ায় যেন ড্রাফট সার্ভেটা হয়। কারণ হচ্ছে আপনার ড্রাফট সমস্যা, ড্রেজিং যদি প্রপারভাবে হয় তাহলে আপনার ড্রাফটের সমস্যাটা মিটে যাবে এবং আমরা আশা করি মোংলা বন্দর আবার পুনরায় সচল হবে। ড্রেজিংটা অতি জরুরি প্রয়োজন এবং অনেক গভীরভাবে আমাদের যাতে গভীরতা বাড়ে সেই ধরনের ড্রেজিং আমাদের প্রয়োজন, যাতে নর্মালি 10,000 টনের একটা ভেসেল উপরে আসুক। আগামী 30 জুন প্রকল্পের সমাপ্তি ঘোষণার পর নতুন অর্থ বছরের শুরু থেকেই পুরো চ্যানেলে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে জানায় বন্দর কর্তৃপক্ষ। আমরা ইতিমধ্যে প্রকল্পটার কাজ শেষ করে ফেলেছি। এখন প্রকল্পের বাকি কাজ শেষ করে আশা করি এই 2026-এর মধ্যে জুনে আমরা প্রকল্পটা শেষ করতে পারব। যেখানে ড্রেজিং করা হয়, ড্রেজিং করা হলে পরবর্তীতে সেখানে সিলটেশন হয়। এই সিলটেশনকে আমরা রিমুভ করার জন্য ইতিমধ্যে আমাদেরকে একটা সংরক্ষণ ড্রেজিং অনুমোদন হয়েছে, যে প্রকল্পটা অলরেডি আমরা ডেলিগেটেড ওয়ার্ক হিসাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ নৌবাহিনীকে দিয়েছি। শুরুতে এই প্রকল্পের প্রাক্কালিত ব্যয় ধরা হয়েছিল 793,72,80,000 টাকা। তবে নকশা পরিবর্তন, সময় ও অর্থ বৃদ্ধিতে 3 ধাপে বাজেট সংশোধন করে বর্তমানে ব্যয় দাঁড়িয়েছে 992 কোটি টাকা। আর এটি মংলা বন্দর সৃষ্টির দীর্ঘ 70 বছরের ইতিহাসে প্রথম ড্রেজিং কাজ। সময় সংবাদ, মোংলা। দীর্ঘদিন সংস্কার না করায় সাতক্ষীরা সদরের বাঁশদাহা কয়ারবিল সেতু দিয়ে প্রতিদিন ভোগান্তি নিয়ে যাতায়াত করছে অসংখ্য মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পণ্যবাহী যানবাহনের চালক, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। অতি দ্রুত সেতুটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। তবে নতুন নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান এলজিইডি কর্মকর্তা। সাতক্ষীরা থেকে সাগর হোসেনের ছবি নিয়ে মমতাজ আহমদ বাপির রিপোর্ট। ভেঙে পড়ে আছে সেতু। ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন যানবাহন চলাচল করছে। প্রায় 1 বছরের বেশি সময় ধরে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ কয়লারবিলে সেতুর এমন বেহাল দশা। ভাঙা অংশে কোনো রকম বাঁশ, কাঠ, ইটের রাবিশ ও মাটি ভরার বস্তা ফেলে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করা হলেও সেটি এখন অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। সামান্য অসাবধানতা কিংবা ভারী যানবাহনের চাপে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটির এমন বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের দাবিটা এই ব্রিজটা সংস্কার হয়ে গেলে খুবই ভালো হয় জনগণের জন্য। যাওয়া আসা করা খুব বিশাল সমস্যার বিষয়, এটা না করলে হবে না। আর এরপরে বর্ষা পড়ে গেলে তো আর মোটর চলা যাবে না। এরপরে উল্টে যায়, খানায় পড়ে যায়। এতদিন একটা ব্রিজ কম অবহেলায় পড়ে থাকে, গাড়ি পড়ে গেছে। এখন খুব দ্রুত এই ব্রিজটা মেরামত করলে জনগণের পক্ষে একটু সুবিধা হয়। সেতুটি নতুন করে নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। যে সেতু নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেই প্রকল্প অন্তর্ভুক্তকরণের জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। এই প্রকল্প যদি অনুমোদন হয়ে যায় তাহলে আমরা অচিরেই এই কাজটা শুরু করতে পারবো। সাতক্ষীরা সদর সীমান্তবর্তী সাতানি সহ প্রায় 8টি গ্রামের মানুষের কালারোয়া উপজেলার সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করে। সময় সংবাদ, সাতক্ষীরা। যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে ইরান বড় ধরনের ছাড় দিচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান বলছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং চূড়ান্ত চুক্তির পরেই কেবল পারমাণবিক কেন্দ্রে প্রবেশাধিকারের বিষয়টি বিবেচনা করা হবে। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে চুক্তির কারিগরি আলোচনা পুনরায় শুরু হতে যাচ্ছে। এদিকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদে সরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার উত্তেজনা নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তেহরান ওয়াশিংটনের সব শর্ত মেনে নিচ্ছে এবং বড় ধরনের ছাড় দিচ্ছে। ইরান ছাড় না দিলে আলোচনা বন্ধ করে ফের কঠোর অবস্থানে ফিরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বাস্তব পদক্ষেপ এবং চূড়ান্ত চুক্তির কাঠামোর বাইরে পারমাণবিক কেন্দ্রে প্রবেশাধিকার দেয়া হবে না। একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, মার্কিন কর্মকর্তাদের পরস্পর বিরোধী বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রতি ইরানিদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অবিশ্বাস দূর করতে কোনো ভূমিকা রাখবে না, বরং অতীতের প্রতিশ্রুতি ভঙ্গ করাকেই মনে করিয়ে দেবে। দুপক্ষের এমন পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে চুক্তির কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু হতে যাচ্ছে। ইরানের জব্দকৃত অর্থ ফেরত দেয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। ওয়াশিংটন বলছে, চুক্তির অধীনে ইরানের জব্দ অর্থের একটা বড় অংশ অবমুক্ত করা হলেও তা সরাসরি তেহরানের হাতে যাচ্ছে না। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই অর্থ কাতারের মাধ্যমে সম্পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণেই থাকবে। এই তহবিল দিয়ে একচেটিয়াভাবে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে খাদ্য ও ওষুধ কিনে ইরানে পাঠানো হবে, যা মার্কিন পণ্যেই পুনর্ব্যবহার করা হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। ইরান এই প্রণালী দিয়ে চলাচলের জন্য কোনো ধরনের টোল বা ফি দাবি করছে না বলে দাবি করেছেন ট্রাম্প। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা এবং ওমানের সমন্বয়ে একটি বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে, যার অধীনে কোনো টোল ছাড়াই সাময়িক রুট দিয়ে জাহাজ চলাচল করছে। উপসাগরীয় 3 দেশ সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অঞ্চলের দীর্ঘদিনের মিত্রদের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ওয়াশিংটনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে মধ্যপ্রাচ্য সংকটের জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রায় একই সুরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তেল আবিবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেজন্য তার সরকার যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আবারও বিশ্বকাপ ফুটবলের খবর জানাবো। ব্রাজিলের জয়ে বন উল্লাসে মেতেছে ড্যাফোডিল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে সেলেসাওরা। তবে জয়ের আনন্দের সঙ্গে সবচেয়ে বড় স্বস্তির নাম ছিল নেইমার জুনিয়রের মাঠে নামা। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় তারকাকে মাঠে দেখে উচ্ছ্বাসের বাঁধ ভাঙে সমর্থকদের। একজন ফুটবলারকে মাঠে দেখার জন্য ভক্তরা কতটা মুখিয়ে থাকতে পারে তা সমর্থকদের এই গর্জনই বলে দেয়। ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচে নেইমার জুনিয়র মাঠে ফেরার অপেক্ষা করছিলেন ছেলে বুড়ো সবাই, কারণ তিনিই তো হবেন সেলেসাওদের হেক্সা জয়ের স্বপ্নের সারথি। অবশেষে সেই মাহিন্দ্রক্ষণ আসলো। গুনে গুনে 981 দিন পার করে নেইমার মাঠে নামলেন ম্যাচের শেষাংশে। নেইমার নেইমার স্লোগানে বুনো উল্লাসে মাতলেন ভক্তরা। আমাদের বস কামব্যাক করছে, ঠিক আছে, আমাদের হেক্সা জয় মিশন ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে। আমরা সারা রাত না ঘুমিয়ে নেইমারের খেলা দেখার জন্য, আমরা এই হাজারো জনতা, লক্ষ জনতার ভিড় এই নেইমারের খেলা দেখার জন্য। জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ব্রাজিল। শেষ 2 ম্যাচে 3-0 গোলের জয় সেলেসাওদের। জয়ের এমন ধারাবাহিকতায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 3 পিস দিছে, তাদেরকে বারবার স্মরণ করার জন্য তাদের বিশেষ অর্জন 3 পিস। 3 পিস ছেড়ে কোট প্যান্ট টাই আসতে পারবে না, তোমরা 3 পিসেই থাকবে। বিশ্বকাপ উন্মাদনার জোয়ার বইছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। ভিনি নেইমারের পারফরমেন্সে খুশি তারা। এবার হেক্সা জয়ের স্বপ্ন দেখছেন জাবির ব্রাজিল সমর্থকরা। ক্যাম্পাসে ফ্রেন্ডদের সাথে মুক্ত মঞ্চে ক্রেজ নিয়ে হচ্ছে একটা জমজমাট খেলা দেখা। আমি চাই যে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচটা গড়াক। ব্রাজিলের সাপোর্টার হিসেবে আশা করতেছি অবশ্যই ব্রাজিল হচ্ছে ফাইনাল ম্যাচ পর্যন্ত যাবে এবং হেক্সা অবশ্যই সম্পন্ন করবে। নকআউট পর্বে ব্রাজিল সমর্থকদের মুখের হাসি কতটা চড়াও করতে পারে নেইমার ভিনিসিয়াসরা, সেটার অপেক্ষায় এখন সেলেসাও সমর্থকরা। জিহাদ হাসান, সময় সংবাদ, সাভার। দুবার পিছিয়ে পড়েও হাইতির বিপক্ষে জয় তুলে নিয়েছে মরক্কো। প্রথমার্ধে লায়নদের কঠিন পরীক্ষা নেয় হাইতি, তবে ম্যাচে কোনো অঘটন ঘটতে দেয়নি আশরাফ হাকিমি, ইসমাইল সাবিরিরা। 4-2 গোলের জয়ে গ্রুপ রানার আপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে মরক্কো।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হাইতির মুখোমুখি মরক্কো। গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার মিশনে নামা অ্যাটলাস লায়নরা হয়তো ভেবেছিল খুব সহজেই ম্যাচ থেকে তারা জয় তুলে নিবে, আর সব হারানো হাইতির লক্ষ্য যাওয়ার আগে মরক্কোকে চমকে দেওয়ার। ম্যাচের শুরুতেই মরণ কামড় বসালেও আশরাফ হাকিমিদের বিপক্ষে শেষ পর্যন্ত আর টিকে উঠতে পারেনি হাইতি। ম্যাচের 10 মিনিটের মাথায় চমক দেখায় হাইতি। ইয়াসিন বুনুকে দিয়ে বল জালে জড়ান হাইতির লেনি জোসেফ। 52 বছর পর বিশ্বকাপে ফিরে এটি হাইতির প্রথম গোল। সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় মরক্কো। অবশেষে 39 মিনিটে গোলের দেখা পায় অ্যাটলাস লায়নরা। বিলাল আল খানুসের শট কোনো মতে জালে জড়ান অধিনায়ক আশরাফ হাকিমি। প্রথমার্ধে মরক্কোর কঠিন পরীক্ষা নেয় হাইতি। 43 মিনিটে আবারও হাইতির ম্যাজিক ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট করে মরক্কোর ডাগ আউটে নিরাপত্তা নামিয়ে আনেন উইলসন ইসিডোর। অবশ্য সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। বিরতিতে যাওয়ার আগে ইসমাইল সাবেরির গোলে সমতায় ফেরে মরক্কো। 2-2 গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে আর কোনো ভুল করেনি মরক্কো। ম্যাচের 78 মিনিটে সোফিয়ান রাহিমির শট, যা ডিফ্লেক্টেড হয়ে খুঁজে নেয় জাল। তাতেই চাপ কমে যায় অ্যাটলাস লায়নদের। ম্যাচের 89 মিনিটে ব্যবধান 4-2 করে অঘটনের আশঙ্কা দূর করেন গেমিস ইয়াসিন। তাতেই জয় তুলে নেয় মরক্কো। ব্রাজিলের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে যায় অ্যাটলাস লায়নরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বিশ্বকাপে প্রথমবারের মতো নকআউট পর্ব নিশ্চিত করায় উচ্ছ্বসিত কানাডার সমর্থকরা। সুইজারল্যান্ডের বিপক্ষে হারলেও গ্রুপ পর্বের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট দেশটির সমর্থকরা। নকআউট পর্বেও কানাডা দুর্দান্ত করবে বলে প্রত্যাশা তাদের। কানাডা থেকে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। কাঙ্ক্ষিত জয়ের দেখা না পেলেও আজকের ম্যাচ শেষে কিন্তু সন্তুষ্ট বলা যায় কানাডার সমর্থকরা। তারা বলছেন আজকে বিশেষ করে দ্বিতীয় অর্ধে কানাডা যেভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, দুইটি গোল পরে একটি গোল শোধ করেছে, তো সবকিছু মিলিয়ে কিন্তু তারা বলছেন যে কানাডা যেভাবে খেলছে এই খেলা যদি অব্যাহত থাকে, যেহেতু কানাডা দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করছে, তাহলে কিন্তু তারা আরো বড় চমক দেখাতে পারে। দর্শকদের মধ্যে হতাশা কিছুটা কম, তার মূল কারণ এর মধ্যে কোয়ালিফাই করেছে এবং এবার বিশ্বকাপে কিন্তু কানাডা বেশ কিছু বলা যায় রেকর্ড গড়ে ফেলেছে। এর মধ্যে কানাডা প্রথমবারের মতো পয়েন্ট পেয়েছে এই বিশ্বকাপে, কানাডা প্রথমবারের মতো জয়ের দেখা পেয়েছে এই বিশ্বকাপে এবং প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে খেলছে, অর্থাৎ পরবর্তী রাউন্ডে খেলছে এই বিশ্বকাপে এবং প্রথমবারের মতো কিন্তু কানাডা স্বাগতিক হিসেবে তো আয়োজন করছে বিশ্বকাপ। তো সবকিছু মিলে কানাডা বলা যায় এই মুহূর্তে ম্যাচ হারলেও তারা কিন্তু মোটামুটি যে আনন্দের যে একটা আনন্দের সাগরেই কিন্তু ভাসছেন এখানে। I love the match. I'm ready to die for this country, man. I only came in the second half because I knew that we will win easy. The last couple of minutes were pretty good. They're a little slower in the beginning, but it was a good result. খেলোয়াড়রা যদি যে টিম স্পিডে খেলছে, বিশেষ করে দ্বিতীয় অর্ধের খেলা থেকে তারা যেটা বলছেন যে স্পিডে খেলছিলেন সেই স্পিড ধরে রাখতে পারে, তাহলে দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ যেই হোক তারা বলছেন যে কানাডা আরো বড় কোনো চমক দেখাতে পারে। সেক্ষেত্রে কানাডা আরো বলা যায় নতুন আরো কোনো ইতিহাস লিখতে পারে এই তাদের নিজেদের মাটিতে। জনাথন ডেভিডের কথা তারা বলছিলেন। জনাথন ডেভিড আসলে কানাডা এই মুহূর্তে বলা যায় যে দর্শক সমর্থক যারা আছেন তাদের কাছে কিন্তু একদম সুপারস্টার পরিণত হয়েছে এবং জনাথন ডেভিড যদি তার সেরা খেলাটা খেলতে পারে, কানাডা এই বিশ্বকাপে আরো বড় চমক নিয়ে হাজির হতে পারে। We're gonna beat Mexico. It's gonna be a thrill on his life. They looked really good at the end. I think we're gonna play really well in the next round. সুইজারল্যান্ড প্রথম অর্ধে কিন্তু দুর্দান্ত খেলেছে। সুইজারল্যান্ডের দর্শক আমরা দেখেছি এখানে তুলনামূলক কম, তারপরও যারা খেলছেন তারা বলছেন দ্বিতীয় অর্ধে হয়তো বা পিছিয়ে পড়ার কারণে অনেকগুলো কাউন্টার অ্যাটাক ছিল, যে কারণে দ্বিতীয় অর্ধে একটু এলোমেলো হলেও সুইজারল্যান্ড যেভাবে খেলেছে, সুইজারল্যান্ড সমর্থকরা বলছে হয়তো তাদের হাত ধরেও এই বিশ্বকাপে নতুন কোনো ইতিহাস লেখা হতে পারে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। ভিনিসিয়াস ম্যাজিকে বাজিমাত ব্রাজিলের স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আনচেলত্তি বাহিনী। 981 দিন পর হলুদ জার্সিতে মাঠে নেইমার, সমর্থকদের উল্লাস। নির্মাণের কয়েক মাসেই নতুন সড়কে খোঁড়াখুঁড়ি, উন্নয়ন কাজের অজুহাতে সেবা সংস্থায় তৈরি করছে জনদুর্ভোগ। সমন্বিত পরিকল্পনার অভাব, জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞের। এই ছিল সকালের সময়ে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।